তো আজ আমি কথা বলবো পৃথিবীকে নিয়ে। আমার রিকোয়েস্ট থাকলে প্রত্যেকটা মেয়ে যেন ভিডিওটা দেখে, স্ক্রোল না করে। আর যারা যারা পৃথিবীর সাপোর্ট আছে তারা এই ভিডিওতে অবশ্যই লাইক করবে, আর যারা অ্যাগেনস্টে আছে তারা ভিডিওটাকে প্লিজ স্কিপ করে দেবে। কারণ পৃথিবী এমন কিছু কথা বলেছে যেগুলো অনেক মেয়েই মুখ ফুটে বলতে পারে না, আর হয়তো সমাজের ভয়ে বলার চেষ্টাটুকু করে না। তো আজকে আমরা পৃথিবীর মুখ থেকে পৃথিবীর লাইফস্টাইলের ব্যাপারে শুনে নেব। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনোদিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়া। আর এই ভিডিওটা সব মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সময় কাটিয়েছি হয়তো এই কথাটা প্রত্যেকটা মেয়ের ভিতরেই আছে, আমি যা স্বপ্ন দেখেছি আজ পৃথিবী এই কথাগুলো প্রকাশ করে নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, এটাও থেকে যাক না আমার জীবনে আমি কিভাবে স্ট্রাগল করেছি, কিভাবে আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি, কেমন আছো তোমরা সবাই? তো আজকের এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না, আমি তোমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করব। ওই শুয়োরটা আমার সব খাবারগুলো খেয়ে নিয়েছে। কালকে অন্তরা দেবাকে এত বড় একটা চকলেট দিয়েছে, ওটাও দেখবো কখন ফ্রিজে নেই। আবার কোথায় রেখে দিয়েছে মানে ধরলে হাতের এখান থেকে নামিয়ে দেবো। আমি আসলে ভুলে যাই আমি কোথায় আছি, কি বলছি। আমি বলছি তোমাদেরকে কিছু কথা, সেটা হচ্ছে আমার এই ইউটিউব জার্নি নিয়ে কিছু কথা বলবো, কিভাবে স্বপ্ন দেখেছিলাম, আজকে কোথায় এসে দাঁড়িয়েছি, কি পরিস্থিতিতে আছি, ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে। সবসময় তো তোমরা ব্লগ দেখোই, কিছু কথা তো আমার শোনো, আমার কথা বলার লোক নেই। এখন এমনই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যারা আমার পাশে ছিল তারা এক গল্প 5-10 বার করে শুনে নিয়েছে। এখন আমি নেক্সট বার যদি আবার শোনাতে চাই তারা আমার কাছে টাকা চায়। তো ওর জন্য আমি তোমাদেরকে পেয়েছি, এখন আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করব। আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে হতো যে আমি পড়াশোনা করছি, আমাকে কিছু একটা করতে হবে জীবনে। তো আগে আমি ক্লাস 9 থেকে কলেজ পর্যন্ত যতদিন এই লাইনে আসিনি ততদিন আমি টিউশনি পড়াতাম বাচ্চাদেরকে। ওখান থেকে আমার ভালোবাসাটা জাগে যে আমি কোনো স্কুলের ম্যাডাম হব, এটা আমার একটা টার্গেট ছিল। বাট কলেজে ওঠার পরে ডিএলএডটা করতে পারিনি, টাকার জন্য, সাথে লকডাউন ছিল, নানান প্রবলেমের জন্য ওটা করতে পারিনি। তো তখন স্বপ্নটা ভাঙতে শুরু করলো, মাথায় এবার হেডেকও ঢুকতে শুরু করলো যে জীবনে তো কিছু একটা করতে হবে, কি করব? লাস্ট অপশন হলো হাউস ওয়াইফ হয়ে যাবো। আমার ছোটবেলা থেকে যা স্বপ্ন ছিল সেগুলো মা বাবা পূরণ করে দিতে পারিনি, কিছুটা মানুষের ভয় আর কিছুটা টাকা পয়সার দিক দিয়ে পিছিয়ে গেছিলো। যেমন আমার ডান্স করতে ভালো লাগতো, আমি এই বয়সে এসে ডান্স শিখছি, কিন্তু ছোটোবেলায় এত বাড়িতে বলতাম প্লিজ আমাকে একটু ডান্স শেখাও। এমনও হয়েছে আমার পাড়াতে একটা বৌদি ভাই ছিল যে ডান্স শেখাতো, তার বাড়িতে লুকিয়ে লুকিয়ে ডান্স করতে যেতাম। যখন ক্লাস হতো 100 টাকা করে তাকে দিতাম, সেটা মাও দিয়েছে 1 মাস লুকিয়ে, বাট বাবার ভয়তে আবার বন্ধ করে দিলাম, বাবা জানতে পারলেই বকবে। তখন মনে হতো যে মানুষ কি বলবে, গ্রামে থাকি, এরকম একটা ছিল। আর নাচটাকে সম্মান করতো না ওই টাইমে কেউ, এর জন্য আমার ডান্সের স্বপ্নটা কখনো পূরণ হলো না। তারপরে ভাবলাম যে ভালো কিছু নিয়ে পড়াশোনা করব, সেটাও হলো না। লকডাউনের সময় এমন এক পরিস্থিতি এসে আমাদের দাঁড়ালো, সেটা বললে আমার এখন চোখে জল চলে আসবে, তবু আমার মনে এখন অনেক শক্ত। এখন আমি সবসময় কেঁদে ফেলি না, এখন আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি। লকডাউনের সময় সব কিছু, আমার পরিস্থিতি, আমার মেন্টালিটি, আমার সব কিছু চেঞ্জ করে দিয়েছিল। লকডাউনের 1 মাস আগে আমার দিদিকে বিয়ে দেওয়া হয়েছিল। দিদিকে যখন বাবা বিয়ে দেয়, তুই তুই চলে যা, বুঝলি, মরা মুরগির মতো এরকম পাশে বসে থাকছি, তোর জন্য আমি সবার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে। টিস্যুটা রেখো পাশে, ঠিক আছে? নিচে জল ফেলো না, দিই। সরি, আসলে আমি ভাইয়ের সামনে না সব কথা ওইভাবে বলতে পারবো না লাগছে। ওকে পাঠিয়ে দিলাম, ওর যখন সুনাম করবো আরেকবার ডেকে নেবো ওখানে। ওই দেখ, যাসনি এখনো, যা। তোমাদের সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করি, কারণ তোমরা তো ক্যামেরার ওপারে রয়েছো আর আমি এপারে রয়েছি বসে। তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, বাট ফিল করতে পারি যে তোমরা আমার সামনে রয়েছো। এবার তোমাদেরকে বলি, দিদির বিয়ের সময় আমার বাবা নিজের সমস্ত সেভিংস খরচা করে ফেলেছিল, আরও সাথে দেনা হয়ে গেছিলো, অনেক টাকা দেনায় পড়ে গেছিলাম। বাট দেনা করার সাহসটাও তখনই এসেছিল বাবার, কারণ আমার বাবা তখন সৌদি আরবে থাকতো আর কাজও ভীষণ ভালো হচ্ছিলো। তাই আমার বাবা ভেবেছিল যে ওখানে কাজ করছি, ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তো এই দেনাগুলো শোধ করে দিতে পারবো। তাই আমার বাবার সাহস হয়েছিল যে বড় করে অনুষ্ঠান করবে, সবাইকে নিয়ে আনন্দ করবে, তাই এটা করেছিল দিদির বিয়ের সময়। বাট ওই যে ভগবান সাথ না দিলে কিছুই হয় না। আমার বাবা 1 মাসের ছুটিতে দিদিকে বিয়ে দিয়ে যেই সৌদি আরবে চলে গেল,
লকডাউন পড়ে গেল, আমার বাবার কাজ বন্ধ হয়ে গেল, আমার মা তখন বিড়ি বাঁধা বন্ধ হয়ে গেল, আমি বাচ্চাদেরকে পড়াতাম, সব টিউশনই আমার বন্ধ হয়ে গেল, বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে পড়ানো বন্ধ হয়ে গেল, মানে পুরো জিরো হয়ে গেলাম আমরা। এদিকে দিদি তো পাঠিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে, বাড়িতে মাত্র দুটো মানুষ, আমি আর মা, আর বাবা বাইরে। টেনশানে আমাদের খাওয়া ঘুম চলে গেছিলো, আমরা কি করব, কোনো উপায় ছিল না। এবার এই পরিস্থিতি শুধু আমাদের একার ছিল না, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো হয়তো অনেকেই এরকম পরিস্থিতি কাটিয়েছো লকডাউনের সময়, সবারই মোটামুটি পরিস্থিতি ভীষণ খারাপ ছিল। ওই সময়টায় না আমার আস্তে আস্তে মেন্টালিটি চেঞ্জ হয়েছিল। আচ্ছা আমি বুঝতে পারলাম না, চেয়ারটা ছিল ওই ঘরে, তাই এই ঘরে চলে আসলো কি করে? আরে জলটা ছিল ফ্রিজে, জলটা চলে আসলো এই জায়গা। কলা ফলটাকে ঝুড়ি বানাই দিছি, কলাটা এইখানে। দিদি চলে এসেছে, আমার দ্বিতীয় মা। চেয়ারটা এনেছি কারণ আমার এখানে নিচে খাটে শুলে পড়ে খুব গরম লাগে, তাই চেয়ারে বসে কাজ করি, তাই চেয়ারটা এনেছি। আর জলটা হচ্ছে ভাই এনেছে। বাড়ির লোক কিন্তু তাকাই দেবে, কিন্তু খালি 2 মিনিট পর পর ফটাস ফটাস করে শব্দ হচ্ছে। দরজাটা তোমরা খুলে বন্ধ করো না, তাই ওরকম আওয়াজ হয়, এটা ঠিক করো। আর ওই জলটা ভাই এনেছে, আর ফলের ঝুড়ি ওখানে রয়েছে, ঠিক করে দে। তোমার নামেই গল্প করছিলাম সবার সাথে, তোমাকে বিয়ে দিয়েছিলাম, তারা আমাদের পরিস্থিতি পুরো আলু হয়ে গেছিল, ওইসব গল্প করছি সবার সাথে, আমার জার্নি শেয়ার করছি। টিকটকের টাইমে আমি 3 থেকে 4 মাস ভিডিও বানিয়েছি, আর খুব অল্প সময়ের মধ্যে 8.5 লাখ ফলোয়ার্স হয়ে গেছিলো, কিন্তু সেই সময়টা আমার কপালটা সাথ দেয়নি। আমি ভেবেছিলাম যে এত বেশি রেসপন্স পাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি, এখান থেকে আমি একটা ভালো জায়গা তৈরি করতে পারবো। মানে এই স্বপ্নটা 2020 সাল থেকে আমার আসে। ওই টাইমটায় লকডাউন ছিল, ওই টাইমটায় আমাদের পরিস্থিতি খারাপ ছিল, সব কিছু। তো একটা আশা তখন আমি পেয়েছিলাম যে আমি এখান থেকে হয়তো কিছু করতে পারবো। সেই সময় 0 টাকা আর্নিং হচ্ছিল, কিভাবে আর্নিংটা করা যায় আমার অতটা জানা ছিল না। তো তখন নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হচ্ছিল, একটা ভরসা পাচ্ছিলাম যে হয়তো কিছু একটা করতে পারবো। কিন্তু জীবনে এমন একটা গল্পের মোড় নিয়ে নিল, এমন এক দুর্ঘটনা আমার সাথে হয়ে গেল, যাকে আমি ভালোবেসেছি সে আমার সাথে শত্রুতা করে নিয়েছে। এরকম শুধুমাত্র হিংসা, যে ও এগিয়ে যাচ্ছে, পছন্দ না মানুষ আমাকে এত ভালোবাসা দিচ্ছে। ছোটোবেলায় একটা প্রেম করেছিলাম, কেমন জানি আমার বলতে একটু দ্বিধাবোধ হচ্ছে, এইগুলো নিয়ে আবার কে কেমন প্রশ্ন তুলবে, কে কেমন কথা বলবে। অনেকদিন তো হয়ে গেল, বলা যেতেই পারে। ছোটোবেলায় একটা প্রেম করেছিলাম। মানুষ প্রেম করলে এরকম হয়, আমি জানলে কোনো দিন আমি কোনো ছেলেকে ভালোবাসতাম না, প্রেম করতাম না। সিরিয়াসলি বলছি, প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোঁকা খেয়ে গেছি একদম। এবার যদি বলো যে তাহলে তুমি কি ভালো মানুষ ছিলে, একদমই ভালো মানুষ নই। ভালো মানুষ কি করেছিলাম, একজন ভুলভাল মানুষকে ভালোবেসে ফেলছি, ভুলভাল মানুষকে টাইম দিয়ে দিচ্ছি, এটা ভুলটা আমার নয়। বাট আমার সাথে যেটা হয়েছিল সেটা হিংসাতে হয়েছিল, আদার্স কোনো কারণ নেই। আর আমার মনে হয় এখন যে আমি কাকে ভালোবাসবো, আমি কার সাথে থাকবো, এটা সম্পূর্ণ আমার ডিসিশন, তোমাদেরও তাই। আমাদের লাইফে এরকম অনেক মানুষ আমাদের জীবনে আসবে যারা হয়তো সবাই সঠিক নয়, কিন্তু আমাদেরই তো উচিত 1000টা ভুলের মধ্যে একজন সঠিক মানুষকে বেছে নেওয়া। আর 1000টা মানুষ না দেখলে একজন সঠিক মানুষ ওটা কোথা থেকে পাবো? মানে আমি বলতে চাইছি না তাই বলে তোমরা যা ইচ্ছা তাই করো, মানে আমি জাস্ট লজিক দিয়ে বোঝাচ্ছি। আমি একটা সিরিয়াস কথা বলতে গিয়ে এত হাসছি কেন, আমার লজ্জা লাগছে। আমার লাইফে একটা প্রেম হয়েছে, আর একটাকে তো রেজিস্ট্রি করে নিয়েছি। এখন সেটাকেও ছাড়ানোর জন্য আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। আমি নিজেও জানি না এই প্যাডটা রাখবো কি রাখবো না। যতটা হেসে বলছি ততটাই ফেটেছিল দুবেলাতেই। টিকটকের টাইমে যখন আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরের নির্লজ্জ, এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। চাইলে না আমি অনেক কিছু করতে পারি, বাট আমি চাই না আমার দিক থেকে কারোর ক্ষতি হয়ে যায়। একটু ইমোশনাল আছি, হয়তো ভগবান আমাকে এত শক্ত বানিয়ে দেবে আমি হয়তো আর কারো কথা দ্বিতীয়বার ভাববো না।
আমার যে এক্স ছিল সে এমন একটা ভিডিও আপলোড করেছিল যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে অনেকটাই নর্মাল লাগে। 2026 সালে আমরা দাঁড়িয়ে আছি, তো এই জিনিসগুলো স্বাভাবিক। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল কিন্তু আমার এক্স সেটা রাখেনি, সেটা আপলোড করে দিয়েছিল শুধুমাত্র হিংসায় আর আমার মান সম্মানহানি করবে, মানুষের থেকে আমাকে বাজে কথা শোনাবে, যাতে মানুষ আমাকে নিয়ে আমার ক্যারেক্টার নিয়ে জাজ করতে পারে। তো যখন এইগুলো হয় তখন আমি ভেবে দেখলাম যে যে যাকে ভালোবাসে সে তাকে কখনো অসম্মান করতে পারে না। কই আমি তো পারিনি, সে কেন পারলো? আর সেখানে আমরা দুজনেই ছিলাম, কিন্তু কেউ ছেলেটাকে নিয়ে প্রশ্ন তোলেনি, তুলেছিল আমাকে নিয়ে। আমাকে সবার সামনে ছোট করেছিল আর সবাই আমাকেই শেষ করে দিয়েছিল গলা টিপে। সমাজ নিয়ে কথা বলেছিল, আমাকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, আমার ক্যারেক্টার নিয়ে। আমাকে কি না শুনতে হয়নি বলো তো? শুধু আমাকে শুনতে হয়েছে, আমার গোটা ফ্যামিলিটাকে শুনতে হয়েছে। যখন ভিডিওটা সে আপলোড করে সে একবারও ভেবেই দেখেনি কখন ওই মেয়েটার পরিস্থিতি কি হতে পারে, এই মেয়েটা কি কি ফেস করতে পারে। সরি, 2020 সালে এই ঘটনাটা যখন ঘটে আমার সাথে, তখন আমার মা আমার জন্য 6 মাস ঘর থেকে বের হয়নি। মানুষে এত বাজে কথা আমার মাকেও বলতে শুরু করেছিল, আর এটা স্বাভাবিক ছিল। আমরা তো মানুষ জাতটাই এরকম, আমরা নিজেদের দিকে তাকিয়েই কথাই বলি না, আমরা অপরকে জাজ করি বেশি। ওই সময়টা আমার মা শুধুমাত্র আমার জন্য আমার সাথে স্ট্রাগল করে গেছে। আমার মা আমাকে সবসময় কাছে রেখেছে যাতে আমি কোনো ভুলভাল ডিসিশান না নিয়ে নিই। ওই টাইমটা আমার বাবা দূরে থাকতো, আমার বাবা আমার মাকে অনেক বেশি কথা বলেছে, মাকে বকাঝকা করেছে, আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমার মা পাড়ার কারোর সাথে মিশতে পারেনি, আমার মা বাইরে বের হতো না আমার জন্য। 6টা মাস আমি আমার মাকে ঘরের মধ্যে কাটিয়েছি শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য, যেটা আমার এক্স আমার সাথে ঘটিয়েছিল। ওই সময় থেকে আমার স্ট্রাগল শুরু হয় আমার লাইফে। তো ওরকম একটা ঘটনার পরে আমার সব স্বপ্ন ভেঙে যায়। এটা আমি তোমাদের সামনে হয়তো কোনো দিন বলতে পারিনি, আমার সাহস হতো না, আমার ভয় হতো কে কী বলবে। বাট তোমরা তো সবাই দেখেছো, সবাই জানো, আমার আর বলতে দ্বিধাবোধ কী। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনো দিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। আমি যা স্বপ্ন দেখেছিলাম, মা বাবাকে ভালো রাখবো, নিজেকে তৈরি করব, শুধু একটা মানুষকে ভালোবেসে আমার সব স্বপ্ন আমি ভেঙে দিয়েছিলাম। সে আমাকে ওই জায়গাটাই রাখতে দেয়নি। ওই মানুষটা এতটাই নির্লজ্জ, সে এখনও জানেই না তার কি করা উচিত। আমি দ্বিতীয়বার সম্পর্কে জড়াই, সেখানেও আমাকে কথা শুনতে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে। তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো যে তুমি কোনো স্টেপ নিচ্ছ না কেন? তোমাদেরকে কখনো ক্যামেরার সামনে এসে প্রকাশই করতে পারিনি। 2020 সালে আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, আমি এটা নিয়ে অনেক লড়াই করেছি। আমি হয়তো এই গল্পটা তোমাদেরকে পুরোটা বলতে পারছি না, এর পেছনে আমার অনেকটা স্ট্রাগল আছে। আমি অনেক দিন ধরে লড়াই করে এসেছি এই একটা জিনিস নিয়ে, এত ভয় পেয়েছি। ওই খারাপ সময়টাই শুধুমাত্র আমার মাকে আমি পাশে পেয়েছি আর আমার পরিবারকে আমি পাশে পেয়েছি। সব থেকে তো ক্রেডিট মাকেই দেব আমি, কারণ আমার মা আমার 1 মিনিটের জন্য ছাড়েনি। আমি যদি কষ্ট পেয়েছি, কান্না করেছি মায়ের সামনে, দুঃখে পড়ে যদি পাশের ঘরে গিয়েছি, মা আমার জন্য, মা দুঃখ পাচ্ছে, আমি পাশের ঘরে চলে যাই। আমার মা পেছনে পেছনে ছুটে চলে গেছে যে আমার মেয়ের জন্য ভুলভাল কিছু না করে ফেলে, ওর এখন মানসিক অবস্থা ঠিক নেই। আমি যখন থানায় গিয়ে যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে, আমার মা আমার চোখের জল দেখে কেঁদেছে। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমি কারোর কখনো ক্ষতি করিনি, শুধু ভালোবেসেছি। আর সবাই হিংসাতে আমার জীবনটা পুরো তিলে তিলে শেষ করেছে, শুধু মনের জোরে আর মা বাবার মুখের দিকে তাকিয়ে। আর আমার সুন্দর ভবিষ্যৎ, আমি বাঁচতে চাই ভালোভাবে, তাই এখনো আমি নিজে লড়ে যাচ্ছি, নিজে কাজ করে যাচ্ছি। আমার মতো হাজার হাজার মেয়ে আছে আমি জানি, তারা ব্ল্যাকমেলের শিকার হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে, কেউ মুখ খুলতে পারে না, কারণ সবাই মান সম্মানের ভয় পায়। আমিও সেম মান সম্মানের ভয় পেয়ে 6 মাস আমার মাকে নিয়ে আমি ঘরের মধ্যে আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। পাড়ার মানুষগুলো কত বাজে ব্যবহার করেছে, এখন যারা আমাকে ডেকে ভালোবেসে খেতে দেয়, ওই টাইমটাতে ওই মানুষগুলো আমার মাকে কত বাজে কথা বলেছে, আমাকে কত বাজে কথা বলেছে। ওই দিনগুলো আমি কি করে ভুলবো?
তারপরেও এখনও আমি ভাবি আমার জন্য যেন কারোর ক্ষতি না হয়, সবাই ভালো থাকুক। এখন আগের থেকে অনেকটা নর্মাল। আমি কেন এত কথা বলছি আমি জানি না, মাফ করে দিও আমাকে। আমি প্রথমেই বললাম আমি অনেক স্ট্রং হয়ে গেছি, আমি এখন সহজে কাঁদি না, বাট আমার পুরোনো কথাগুলো মনে পড়ে। কি কথাগুলো শুনে নিজের সাথে একটু রিলেটেবল করতে পারলে? আর যদি করে থাকো তাহলে কমেন্টে জানিও। এই ভিডিওটা যদি পৃথিবীর কাছে পৌঁছে থাকে তাহলে পৃথিবীকে একটা কথা বলবো, খুব ভালো লাগলো যে তুমি তোমার জন্য স্ট্যান্ড নিয়েছো। এইভাবে তুমি এগিয়ে যাও, আর আমার তোমাকে খুব ভালো লাগে।